মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, অপর ৩ জন খালাস। সরাসরি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতে পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন, বন্দি বিনিময়ে একমত হয়েছে দুদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিছুক্ষণ আগে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। খালাস দেওয়া হয়েছে অপর ৩ আসামিকে। ১৩ই মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের দিন ধার্য করেন। আজ সকালে আসামিদের আদালতে হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। মামলায় মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামের আছিয়া বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এই ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার ৮ই মার্চ তার বড় মেয়ে শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহিদা বেগম, মেয়ে জামাই সজীব শেখ এবং সজীবের ভাই রাতুল শেখকে আসামি করে মামলা করেন। শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় ওঠে। পরে ঢাকায় শিশুটির মৃত্যু হলে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। মোংলা বন্দরে ৮টি গুরুত্বপূর্ণ পদ শূন্য বছরের পর বছর। ১৩টি পদে দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র মেনে পদোন্নতি বা পদায়ন বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, বন্দরের উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা। দ্রুত বন্দরের শূন্য পদ পূরণের দাবি ব্যবসায়ীদের। বাংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা মোংলা সমুদ্র বন্দর ঘিরে বাস্তবায়ন হচ্ছে কয়েকটি মেগা প্রকল্প। বন্দরের সক্ষমতা বাড়ানোর এত সব কর্মযজ্ঞ চললেও উপপ্রধান প্রকৌশলী, ডেপুটি ট্রাফিক ম্যানেজার, পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ ৮টি পদ শূন্য দীর্ঘদিন। কর্মকর্তাদের যদি পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি ব্যাহত হয়, কর্মকর্তাদের মানসিক যে প্রশান্তি এটা না থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য মোংলা বন্দরের কর্মকর্তা নিয়োগ, পদায়ন বা পদোন্নতি এসব মন্ত্রণালয়ের পরিবর্তে বন্দর কর্তৃপক্ষের হাতে থাকা উচিত। নিয়োগের প্রাথমিক কাজটা আমাদের মোংলা পোর্ট থেকে করা উচিত। তারপরে যদি সরকারি কোনো নীতিমালা থাকে তারা সেটাকে ভেটিং করে দিবে যে না ঠিক আছে, কিন্তু প্রাথমিক নিয়োগটিও আমার মনে হয় মোংলা পোর্টের যারা আছে মোংলা পোর্টের হাতেই থাকা উচিত। এটা যত দ্রুততার সঙ্গে সম্ভব তাদের পদোন্নতি কিংবা পদায়ন এবং বন্দরের কার্যক্রম চালানোর জন্য যে সমস্ত কর্মকর্তা দরকার তাদের প্রত্যেকটা চেয়ারে যেন জনবল থাকে এবং আমরা স্মুথলি কাজ করে বেরিয়ে আসতে পারি। অর্থনীতিবিদরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা বন্দরের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। মোংলা পোর্টের বন্দরের জন্য অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা এবং নির্ভর করা, তড়িৎ সিদ্ধান্ত নিতে পারা বা বিভিন্ন ব্যাপারে মন্ত্রণালয়ের পরে নির্ভর করা, এইটাকে একটা জায়গায় আনতে হবে, কমাতে হবে। পরিপত্র জারির পরও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের পদোন্নতি বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। যোগ্যতা অর্জনের পরও একই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে হচ্ছে অনেক কর্মকর্তাকে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বন্দরের কর্মকর্তা। আপনি বোর্ডের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আমাদের বোর্ড আছে, বোর্ডে জনসংযোগে যোগাযোগ করেন, ওখান থেকে ব্যবস্থা নিন, ঠিক আছে? জি, আপনি একটু ওনাদের সাথে যোগাযোগ করেন, আর তথ্য দিয়ে দিবেন। মানে আপনি কিছু বলতে পারবেন না এই বিষয়ে? না। ডেপুটেশনে অনভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে বন্দরের অতি গুরুত্বপূর্ণ ১৩টি পদ চালানো টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য হুমকি, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে। ঢাকাবাসী নামে নাগরিকদের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি পালন করছেন। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন কাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, আজকের কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে জানান, আর বক্তারা কি বলছেন? আইরিন, এখানে আসলে এই মুহূর্তে যে অবস্থা, যে 10টায় পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, আজকের কর্মসূচি কিন্তু বিক্ষোভ মিছিল কর্মসূচি। এটি সচিবালয় অভিমুখে এই কর্মসূচিটি
পালন করার জন্য বৃহস্পতিবারই ঘোষণা দেওয়া হয়েছিল, সেই বাস্তবতায় আজকে সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড এবং অঞ্চল থেকে ঢাকার যে সাধারণ নাগরিক আছেন, সাধারণ ভোটাররা আছেন, তারা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নগর ভবন, সেই নগর ভবনের সামনে এসে সমবেত হয়েছেন এবং এখনও বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমবেত হচ্ছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র অর্থাৎ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করা এবং দায়িত্ব বুঝিয়ে না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে টালবাহানা করছে সেই অভিযোগে এখানে নগরবাসীরা সমবেত হয়েছে। তারা যেটি বলছেন যে আদালতের আদেশ এবং একই সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পরেও তার স্বার্থে কোন অশুভ উদ্দেশ্যে শপথ গ্রহণ টালবাহানা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ ভোটার, নগরবাসী এবং ঢাকাবাসীর ব্যানারে এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তারা। এবং এদিকে যদি একটু দেখাই যে বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা অনেকে এখানে সমবেত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে শপথ নিয়ে গড়ি মসি সেখানে মানা হবে না এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই ভোটার, সাধারণ যেই নাগরিকরা আছেন তারা মূলত আজকের এই কর্মসূচিতে তারা যোগ দিচ্ছেন। এখনো বিভিন্ন অঞ্চল থেকে মিছিল আসছে এবং এই সামনের এই রাস্তাতে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও একটু বেশি মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের যে পুলিশ ভ্যান, একই সাথে সামনে আমরা জলকামানও দেখতে পাচ্ছি যে প্রধান ফটকের সামনে জলকামানও রাখা হয়েছে এবং এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন এখানে যারা নগরবাসী ভোটাররা যারা অংশ নিয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন যে নগরবাসীকে তাদের যেই ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমনি স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, একই সাথে আজকে তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্যে এখানে যেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটি নিয়েও সাধারণ ঢাকাবাসী যারা আজকে কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। সকাল থেকে তাদের সাথে কথা হচ্ছিল, কিন্তু তারা যেটি বলেছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়েছিলেন, কিন্তু সেই ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল সেদিন। তখনই ইশরাক হোসেন মামলা করেছিলেন, সেই মামলায় শুনানি শেষে আদালত রায় দিয়েছে যে আগের ফল বাতিল করে নতুন করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসাবে ঘোষণা করার জন্য এবং সেই আলোকে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপনও জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপন জারির পরও কেন ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না সেই জন্য দাবি জানাচ্ছেন এখানকার ভোটাররা। আজকের মূলত এই কর্মসূচিটি ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই ভোটার সাধারণ নাগরিকরা তারা ঢাকাবাসীর ব্যানারে কর্মসূচি পালন করছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যবসায়িক সংগঠন এবং পুরান ঢাকার বাসিন্দারা তারা সমবেত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা যে পূর্ব নির্ধারিত কর্মসূচি বিক্ষোভ মিছিল কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব হয়ে সচিবালয় অভিমুখে এবং সচিবালয় হয়ে আবার এই নগর ভবনে এসে তারা সমবেত হবেন। এই কর্মসূচির জন্য এখন প্রস্তুতি চলছে। ধন্যবাদ মিরাজ। প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন, তবে উভয় দেশ বন্দী বিনিময় নিয়ে একমত হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এই বৈঠকের আয়োজন হয়। 2 ঘন্টার কম সময়ের বৈঠকে 1000 করে যুদ্ধ বন্দী বিনিময়ে একমত হয়েছে রাশিয়া ইউক্রেন। যুদ্ধ শুরু হওয়ার পর এটি 2 দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময় হতে যাচ্ছে। যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, তবে এই শর্তে রাজি হয়নি ইউক্রেন প্রতিনিধিরা। এছাড়া যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে প্রেসিডেন্ট পর্যায়ের আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রাশিয়া ইউক্রেন। তুরস্ক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের প্রতিনিধিদের দলে নেতৃত্ব দেন রুস্তম উমেরভ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।